আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে। যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম, এইখানে কিছু লেনদেন দেওয়া আছে। রাজশাহী বোর্ডে 10 নম্বরে এসেছিল এই প্রশ্নটা মনে হয়। আর এই উদ্দীপকের আলোকে এখানে 3টে প্রশ্ন। আচ্ছা, তো এখন আমাদের ক নম্বরে বলেছে 1 নং আইটেমে অনুযায়ী কত টাকা চেক পরিশোধ করেছে। তো 1 নংয়ে বলেছে পরিশোধের জন্য 6,500 টাকা আর 3,500 টাকা দুইটা চেক ইস্যু করা হয়েছে। তার মধ্যে প্রথম চেকটি উপস্থাপন হয়নি। তো প্রথম চেকটি উপস্থাপন হয়নি মানে কি, দ্বিতীয়টি তাহলে উপস্থাপন হয়েছে এবং দ্বিতীয়টি পরিশোধিত হয়েছে। তাহলে আমরা ক নম্বরের উত্তর এইভাবে লিখতে পারি। এই যে লক্ষ্য করি, আমি লেনদেনটা উপরে লিখে রাখলাম, আর এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। তো এটা ছক ছাড়া করলেও হতো, কিন্তু ছকের মধ্যে করলে একটু দেখতে ভালো লাগে। হিসাব বিজ্ঞান মানেই তো ছক, তাই না? তো এখানে আমরা ভালো করে পড়ি। 6,000 টাকা আর 3,500 টাকার দুইটা চেক আমরা ইস্যু করেছিলাম। প্রথম চেকটি ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে প্রথম চেকটি যদি উপস্থাপন না হয়, তো দ্বিতীয়টি উপস্থাপন হয়েছে এবং দ্বিতীয়টি পরিশোধিতও হয়েছে, সেজন্যই দ্বিতীয়টি উত্তর হবে। তাহলে এখানে লিখব ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে 3,500 টাকা, শেষের ঘরে লিখব যেহেতু একটা টাকা। আমি আবারও বলছি, এখানে ডাবল দাগ দিতে পারি, না দিলেও হয়। আচ্ছা, বলছে যে পরিশোধের জন্য 6,500 আর 3,500 টাকার দুইটা চেক আমরা দিয়েছিলাম, তার মধ্যে দ্বিতীয় চেকটি পরিশোধিত হয়েছে, কারণ প্রথম চেকটি উপস্থাপন হয়নি। এখন হয়তো অনেকের মনে হতে পারে প্রথম চেকটিতে সম্পর্কে বলা আছে উপস্থাপন হয়নি, কিন্তু দ্বিতীয় চেকটি সম্পর্কে কিছু বলা নেই। ওটা পরিশোধ হয়েছে বলেই কিছু বলা নেই। কিছু বলা না থাকলে বুঝে নিতে হবে যে এটা পরিশোধিত হয়েছে, সেজন্য দ্বিতীয় চেকটি উত্তর হবে। তো এই ছিল ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছে? উদ্দীপকের খ নাম্বারে বলেছে নগদান বইতে লেখা হয়নি এরূপ টাকার পরিমাণ। এটা কিন্তু অনেক সহজ, একটু ভালো করে লক্ষ্য করি। আমরা অঙ্কে পড়ে পড়ে দেখব কোন কোন জায়গায় লেখা আছে নগদান বইতে লেখা হয়নি। তাহলে অনেক সহজ না? একটু পড়ি। এই যে 2 নম্বরে বলেছে নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, 3 নম্বরে বলেছে নগদান বইতে লেখা হয়নি। 4 নম্বরে বলেছে নগদান বইতে লেখা হয়নি। আর 1 নম্বরে বলেছিল উপস্থাপিত হয়নি। তাহলে 1 নম্বরে কিন্তু বলা নাই যে নগদান বইতে লেখা হয়নি। এখন আবারও পড়ি, প্রশ্নে বলেছে কত টাকা নগদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে যে 2, 3, 4 এই 3টা লেনদেনের পাশে সরাসরি লেখা আছে নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই টাকাগুলি যোগ করলে উত্তর হবে। একটু সাজিয়ে লিখব। তো যাই খ নম্বরের সমাধান করার চেষ্টা করি। এইভাবে খ নম্বরের ছক অঙ্কন করব। এই যে, আর উপরে লিখব নগদান বইতে লেখা হয়নি এরূপ অর্থের পরিমাণ নিম্নরূপ। এইভাবে ছক অঙ্কন করতে পারি আমরা। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এখানে ক্রমিক নং। আমাদের এইটুকু কিন্তু উত্তর। উপরেরটা কিন্তু প্রশ্নের আংশিক নিয়ে এসেছি। এই উত্তরের সাথে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে এসেছি। পড়ি। এই যে আদায়ের জন্য 3,000 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে যদি লেখা না হয়, তাহলে এখন আমরা সেইটা লিখব। এখানে 2 নাম্বার দিয়ে নগদান বইতে আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি এই 3,000 টাকা। এখন অনেকের মনে হতে পারে যে এইখানে কি লিখব। আমরা যদি কিছু না বুঝতে পারি, ওখানে যা লেখা আছে তাই লিখব। এই টাকাটা বাদ দিয়ে টাকাটা তো এখানে লিখতেছি, তাহলে কি লিখব? আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ওইটাই এখানে লিখব। একটু সংক্ষিপ্ত করে লিখতে পারি। আবার পড়ি 2 নাম্বারটা, 3 নাম্বার 25,000 টাকার প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, এটাও নগদান বইতে লেখা হয়নি, ওটাও লিখব। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, এই কত টাকা? 2,500 টাকা। আচ্ছা, এবার 4 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটাও লিখব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কর্তন এই 150 টাকা। এবার এইগুলো যোগ করে 3 আর 2 5,650 টাকা হবে। এইটা এই মোট বলে এখানে লিখব। তবে একটা বিষয় বলে রাখি আমি, হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টে আমাদের কিন্তু আমাদের সময়, বিশেষ করে 7টা প্রশ্নের উত্তর দিয়ে অনেক টাফ হয়। অনেক বিশেষ করে আর্থিক বিবরণী সহ বড় বড় অঙ্ক থাকে। সেজন্য সময় সেভ করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণীটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অনেক সময় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 2টা প্রশ্ন আসে। এই যে আমাদের এইটুকুর জন্য 3 মার্ক 4 মার্ক, কিন্তু
মাত্র 3টা লাইনে 4 মার্ক, এর চেয়ে সহজ অঙ্ক আর কিছু আছে? সেজন্য আমাদের অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা, এই হচ্ছে খ নাম্বারের উত্তর। আমার সামনে যারা আছে সবার লেখা হয়েছে? জি স্যার। এবার আমরা গ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো ভালো কথা, এই লেনদেনের আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী ছক আঁকার পর আমরা এখানে লিখবো, তাই না? আচ্ছা, একটা কাজ করি, অঙ্কের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখি। এই যে বাম দিকে অর্ধেক রাখলাম, ডান দিকে অর্ধেক রাখলাম, প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম। এগুলো দেখে দেখে আমরা এখানে সমাধান করব। প্রথমে বলছে ওই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার একটা উদ্বৃত্ত ছিল, এই যে 28,000 টাকা। দেখো প্রশ্ন দেওয়া আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 28,000 টাকা, সেটা প্রথমে লিখব। এর সাথে কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম যোগ করব। এখন কোনগুলি যোগ হবে, তাই না? ব্যাংক সমন্বয় বিবরণী যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে ব্যাংকে জমা বাড়লে যোগ, কমে গেলে বিয়োগ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা নিয়ে অঙ্ক শুরু হয়, তাহলে ব্যাংকে জমা যদি বেশি থাকে কোনো কারণে, সেটা আমরা যোগ করব। ব্যাংকে জমা বেশি মানে কি, আমার নগদান বইতে কম আছে, তাহলে আমি যদি এখন যোগ করি আমার নগদান বইয়ের সাথে, তাহলে কিন্তু ব্যাংকের সাথে মিলে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের উদ্বৃত্তের সাথে মিল করানো। সেজন্য কি করব, ব্যাংকে যদি জমা বেশি থাকে আমরা যোগ করব, আর ব্যাংকে যদি জমা কম থাকে আমরা বিয়োগ করব। তাহলে একটা একটা পড়ি। প্রথমে বলেছে পরিশোধের জন্য 6,500 টাকা, 3,500 টাকার দুটি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু প্রথম চেকটি ব্যাংকে উপস্থাপন হয়নি। তো প্রথম চেকটি এই 6,500, এই 6,500 টাকা যেহেতু উপস্থাপন হয়নি, তাই ওইটা এখন যোগ করব। তাহলে লিখব এই যে যোগ পাওনাদারকে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি 6,500 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, তো 3,500 টাকা কি হলো, ওটা কিছু হবে না? না, ওইটা আমরাও বিয়োগ করেছি, ব্যাংকও বিয়োগ করেছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যেটা উপস্থাপন হয়নি, ওই টাকাটা এখনো ব্যাংক বিয়োগ করেনি, ফলে ব্যাংক জমা বেশি আছে। আমরা জানি ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে ব্যাংকে জমা বেশি থাকে, সেজন্য ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে আমরা যোগ করি, আর সেটা হবে এই 6,500 টাকার চেকটা যেটা উপস্থাপন হয়নি। আচ্ছা, এবার 2 নম্বরে আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি। তো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক তো আদায় করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিখিনি। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক, ব্যাংকে একটি চেক জমা দেওয়া হয়েছিল, সেটা তো ব্যাংক জমা করেছে, ব্যাংক জমা বেশি আছে, তো এটাও যোগ করব। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক নগদানভুক্ত হয়নি, এটা কেন যোগ করব? কারণ হচ্ছে আমি চেক জমা দিয়ে এসেছি, তো ব্যাংক তো যোগ করেছে, ব্যাংকে টাকা বেশি আছে, বাট আমি এখনও যোগ করি নাই। ফলে কি হয়েছে, আমার নগদান বইতে কম আছে, ব্যাংকে বেশি আছে, তাহলে ব্যাংকের সাথে যদি মিলাতে হয় তাহলে আমাকেও যোগ করতে হবে। সেজন্য আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, এটা যোগ হবে, কারণ এটার ফলে ব্যাংক জমা বেশি থাকে 3,000 টাকা। এবার ব্যাংক প্রদেয় বিল পরিশোধ, এটা বিয়োগ হবে। ধার্যকৃত চার্জ, এটাও বিয়োগ হবে। আচ্ছা, বিয়োগেরগুলো পরে লিখি, আগে এই দুটো যোগ করি। এখানে দাগ দিব, এই দুটো যোগ করে 9,500 এখানে লিখব। এই 28,000 আর 9,500 যোগ করে এখানে লিখব 37,500। এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম হবে না। তারপর লিখব বিয়োগ সমূহ। এখন বিয়োগে কোনগুলি বিয়োগ হবে? কোনো লেনদেন দ্বারা যদি ব্যাংক জমা কমে যায় বা ব্যাংকে কম থাকে তাহলে বিয়োগ হবে। যেমন এখানে বলেছে 2,500 টাকার প্রদেয় বিল পরিশোধ করেছে, তো প্রদেয় বিল পরিশোধ করলে ব্যাংক জমা কমে যাবে, সেজন্য বিয়োগ করব। যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি, এই 2,500 টাকা প্রথম ঘরে লিখব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটাও বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 150 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। এবার এই দুইটা যোগ করে এখানে নিয়ে যাব। এবার এইটা থেকে এটা বিয়োগ করব। এখন অনেকের মনে হতে পারে যেহেতু বিয়োগ করবো এটা ব্র্যাকেট দিতে হবে না। না, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, কারণ আমি এখানে লিখেছি বিয়োগ, সেজন্য যেহেতু বিয়োগ লিখেছি, তো এটা থেকে এটা বিয়োগ করব, ব্র্যাকেট না দিলেও হবে। এটা থেকে এটা বিয়োগ করলে কত টাকা হবে সেটা এখানে লিখব। এই যে এই টাকাটা হবে। আমার সামনে যারা আছো তারা বিয়োগ করে দেখো, করেছো বিয়োগ? তোমরা বিয়োগ করো। এটা থেকে এটা বিয়োগ করে এই টাকাটা হবে, যেটার নাম হবে উপরে কি ছিল
নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই নগদান বই কথাটা ব্যাংক বিবরণী নাম হবে, উল্টাই যাবে। এখানে লিখবো এই নগদান বই যেখানে ছিল সেখানে লিখবো ব্যাংক বিবরণী, আর অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটুকু ঠিক থাকবে। তাহলে এর অনুরূপ একটি লাইন এখানে লিখবো, কিন্তু উপরে যদি নগদান বই থাকে নিচে লিখবো ব্যাংক বিবরণী। অর্থাৎ আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 28,000, আর ব্যাংকের সাথে আমাদের যেহেতু মিলে গেছে এখন, সেজন্য লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই 34,850 টাকা। এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো আমার সামনে যারা আছে তাদের কোনো প্রবলেম আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তা আমি অবশ্য পরের ক্লাসে কোন বোর্ড আলোচনা করব একটু দেখে যাই, পরের ক্লাসে কোন বোর্ড আলোচনা করব। এই যে যশোর বোর্ডের 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।